আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 23 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আজ শুক্রবার, মাঝে কেটে গেছে দুদিন। সকালে নাস্তা শেষ করেছে সবাই একটু আগে। বেহরুজ বেগম, বেলি বেগম ও মাশফিক চৌধুরী বসে আছেন ড্রয়িং রুমে। আপাতত আশেপাশে কেউ নেই। সাইমা বাগানে গেছে নুসরাতের সাথে। মাশফিক চৌধুরী হতাশার সুরে আফসোস করে বললেন, বুঝলে বেহরুজ, ছেলেটাকে বিয়ে দিয়ে বোধহয় ভুল করলাম। কায়নাত মেয়েটা অনেক ছোট, বুঝ হয়নি এখনো। অন্য চাইছে ওকে ছেড়ে দিতে, কিন্তু এটা কি সম্ভব বলো? 2 গ্রাম সাক্ষী রেখে ওদের বিয়ে দিয়েছি, আর ডিভোর্স দিলে মেয়েটা কোথায় যাবে? মির্জা বাড়ি তো কখনোই যেতে পারবে না, আর রইল চৌধুরী বাড়ি, সেখানেও শান্তিতে থাকতে পারবে না। কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার মুখ দেখলে আমার অনেক মায়া হয়। বুক চিরে বেরিয়ে এলো চাপা নিঃশ্বাস। বেহরুজ বেগম মন দিয়ে স্বামীর কথা শুনলেন। অর্ণকে তিনি পেটে ধারণ করলেও সেই সন্তানকে বুঝতে পারা ভীষণ কষ্টকর তার জন্য। পড়শির ব্যাপারটা ক্লোজ হওয়ার পর থেকে ছেলেটা বিয়ে নামক জিনিসটা নিয়ে একটু বেশি ডিস্টার্ব। তাহলে কি অর্ণ এখনো পড়শিকে নিয়ে ভাবে? বেহরুজ বেগম বেশি মাথা কাটতে পারলেন না। তিনি চাইছে না এই বিষয়ে ভাবতে, কিংবা অর্ণর ডিভোর্সের ব্যাপারে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্ণর সাথে তোমার কথা হয়েছে? মাশফিক চৌধুরী বলল, হ্যাঁ, সে ডিভোর্স চাই। বেহরুজ বেগম বললেন, ও ম্যাচিউর একটা ছেলে হয়ে কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? মাশফিক চৌধুরী বলল, সেটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো। বেহরুজ বেগম অস্থির হয়ে চোখ বুঝলেন। ছেলেটাকে নিয়ে তিনি কি করবেন? বিয়ের আগে একবারের জন্য তাকে জানানো হয়নি তাদের বিয়ে দেয়া হবে। তাহলে হয়তো কিছু করলেও করা যেত, কিন্তু এখন ঘরে অর্ণর বিয়ে করা বউ উপস্থিত। খানিকক্ষণ পর কায়নাত নেমে এলো সিঁড়ি বেয়ে। শ্বশুর শাশুড়ির সামনে এগিয়ে আসতেই বেলি বেগম তার পাশে বসালেন তাকে। মাশফিক চৌধুরী মুচকি হেসে বললেন, কিছু বলবে মা? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, সকালে আমার ফুপুমা কল করেছিলেন, আম্মুকে কল দিয়েছেন, আম্মু নাকি কল রিসিভ করেনি। বেহরুজ বেগম তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, ফোন তো আমার কাছেই নেই, বসো, আমি ঘর থেকে নিয়ে আসছি। বেহরুজ বেগম তাড়াহুড়ো করে উপরে উঠে গেলেন। মাশফিক চৌধুরী বললেন, কেন কল করেছিলেন? কায়নাত বলল, হুট করে কাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরঞ্জনা আপুদের বাগদান হবে শুক্রবারে, অনুষ্ঠান করা হবে, তাই আম্মুকে কল দিয়েছিলেন। আজ বোধহয় আপনাদের ও বাড়ি যেতে হবে। মাশফিক চৌধুরী বলল, আজ যাবো কেন? কায়নাত বলল, ফুপুমা আম্মুকে কল করে আজ যেতে বলেছিলেন। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। বেহরুজ বেগম কথা বলে নিচে নেমে এলেন। কায়নাত বাগানে গিয়ে দেখলো নুসরাত সাইমার সাথে বসে বসে গল্প করছে। বাড়ির দারোয়ান ফোনে গান ছেড়ে গান শুনছে। সে এগিয়ে এলো নুসরাতের কাছে। নুসরাত কায়নাতকে দেখে পাশে বসতে বলল। কায়নাত বসলো। গায়ের ওড়না ঠিক করে আর চোখে পুরো বাগানে চোখ বুলিয়ে কপাল কুঁচকে বলল, বাগানে পানি দিয়েছে কে আপু? সাইমা দাঁত বের করে গদগদ করে বলল, মালি রাখা হয়েছে বড় ভাবি, আপনি জানেন না? কায়নাত বলল, মালি রাখা হয়েছে? কবে? কে রাখলো? সাইমা বলল, বড় ভাই রাখছে। কায়নাত অবাক হলো ভীষণ। অন্য লোক রেখেছে, তাও আবার এই কাজের জন্য? লোকটা তো ফুল পছন্দই করে না। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নুসরাতের শুকিয়ে যাওয়া অনন পানে তাকিয়ে বলল, আপু তুমি ঠিক আছো? দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন? নিজের যত্ন না নিলে বাবু ভালো থাকবে কি করে? নুসরাতের ঠোঁটে ক্লান্তির হাসি। সে ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি। সাইমা মাঝে হাত ঢুকিয়ে ফট করে বলল, মিছা কথা কও কেন বড় আপা? তুমি তো তোমার জামাইরে দেখছো কালকে এর লাগে কান্না করতেছো। এটা তো আমি নিজের চোখে দেখছি। নুসরাত থমকে উঠল আকস্মিক, চোখ রাঙিয়ে বলল, এখান থেকে যা সাইমা। কায়নাত হতভম্ব হয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত না বলল বাবুর বাবা মারা গেছে, তাহলে তাকে দেখলো কি করে নুসরাত? সাইমা একা একা বকবক করতে করতে চলে গেল। নুসরাত মাথা চেপে ধরে বসে আছে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, তুমি আমার থেকে সত্যি কেন লুকিয়েছো আপু? নুসরাত বেশ কিছুক্ষণ চুপ রইল। নিজের পেটে হাত রেখে ফুপিয়ে উঠল। কায়নাত নুসরাতের কাঁধে হাত রেখে বলল, কাঁদছো কেন? নুসরাত আস্তে করে বলল, আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করো না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কায়নাত আর কথা বাড়ালো না। সবার ব্যক্তিগত জীবন আছে, সে যদি শেয়ার করতে না চায় তাহলে কায়নাত জোর করতে পারে না। আর এদিকে সকাল 11:24 দিকে বাড়ির সামনে একজন লোক এলো বড় একটা বক্স নিয়ে। দারোয়ান এসে বাড়িতে জানালো এই খবর। আদাল আর আইমান গিয়ে নিয়ে এলো বক্সটা। কায়নাতের নামে এসেছে এই বক্স। সবাই অবাক, বিশেষ করে কায়নাত। 43 কেজির একটা বক্স তার নামে এসেছে, তাও আবার এই বাড়িতে। ড্রয়িং রুমের মধ্যখানে বক্সটা রাখা হয়েছে। নিশা বক্সটা ঘুরে ঘুরে দেখছে। এত বড় একটা বক্সে কি থাকতে পারে ভেবেই তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আদাল বক্সটা খুললো সময় নিয়ে। বক্স খুলতেই সবাই আশ্চর্য চোখে তাকিয়ে রইল। নিধি কায়নাতকে কানে কানে বিড়বিড় করে বলল, এসব কি? সব সাদা কেন? আদাল বক্সের ভেতর থেকে সবগুলো প্যাকেট বের করলো। ঠিক কতগুলো প্যাকেট এখানে জানা নেই কারোর। সব প্যাকেটগুলো সাদা রঙের বিভিন্ন ডিজাইনের টু পিস এবং প্রিন্টের অনেকগুলো ওড়না, সাথে সাদা রঙের অনেকগুলো শাড়িও আছে। কায়নাতের চোখ কপালে। এত জামা, তাও আবার সাদা রঙের? কে পাঠালো এসব? মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম জুড়ে জামা কাপড় দিয়ে ভরে গেছে। বিভিন্ন রঙের প্রিন্টের ওড়নাগুলো এত সুন্দর, কায়নাতের চোখ জুড়িয়ে গেল দেখে। সেদিন গাড়ি ভর্তি ফুল গাছ, আর আজ এত জামা কে পাঠাচ্ছে এসব? বেহরুজ বেগম সন্ধিয়ান চোখে কায়নাতের দিকে তাকালেন। এসব তো আর উড়ে উড়ে আসবে না, অবশ্যই কোনো চেনা পরিচিত মানুষ করছে। তিনি কায়নাতের ভাবুক বোধনে তাকিয়ে বললেন, এসব কে করছে তুমি বুঝতে পারছো না? কায়নাত শাশুড়ির শক্ত চোয়ালে তাকিয়ে মাথা নেড়ে বলল, আমি জানি না আম্মু। আর এদিকে দুপুরে বাড়ির ছেলেরা নামাজ শেষে আসতেই খাবার দিলেন বেহরুজ বেগম। অর্ণর পাশে নিশা বসেছে। সে ভাইকে বারে বারে খোঁচাচ্ছে। অর্ণ বিরক্ত হয়ে কপাল কুচে নিশার দিকে তাকালো। নিশা ঠোঁটে হাসি টেনে ভ্রু নাচিয়ে ভাইকে আরো বিরক্ত করলো। অর্ণ দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খেতে ইচ্ছা করছে তোর? নিশা কাশলো, তারপর বলল,
ভাইয়া বলছিলাম কি আমার পেটে তো কথা জমিয়ে রাখতে পারি না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কি চাই তোর? নিশা বলল, টাকা 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 চাই আমার, টাকা লাগবে। অর্ণ বলল, কত? নিশা বলল, 20 দিলেই হবে। সব খাওয়া দাওয়া শেষ হতে যে যার ঘরে চলে গেছে। আজ সুরঞ্জনাদের বাড়িতে দাওয়াত থাকলেও বেহরুজ বেগম বলেছেন আগামী শুক্রবারই যাবেন। বিকেলবেলা কায়নাত ছাদে এসেছিল জামা কাপড়গুলো নিতে। জামা কাপড়গুলো একত্রিত করে সে সিঁড়ি বেয়ে যখন নিচে নেমে আসছিল, তখন ড্রয়িং রুম থেকে অপরিচিত কোনো নারীর কণ্ঠস্বর শুনলো সে উপর থেকে নিচে তাকিয়ে দেখলো ওয়েস্টার্ন পরিহিত এক মেয়ে সোফায় বসে আছে অর্ণর সাথে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, হাঁটু সমান একটা টাইট ফিট ড্রেস পরা মেয়েটার পরনে। কায়নাতের শরীর জ্বলে উঠলো। অর্ণর সামনে অন্য একটা মেয়ে শরীর বের করে বসে আছে, আর ওই লোকটা মেয়েটার সাথে বসে বসে গল্প করছে। কায়নাত জামা কাপড়গুলো নিচের ঘরে রেখে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলো। বেহরুজ বেগমও এতক্ষণে উপস্থিত হয়েছেন। কায়নাত নিচে নামতেই দেখতে পেল অর্ণর সাথে ছবিতে থাকা সেই মেয়েটাকে। কামড়ে ধরলো হৃদগহীনে থাকা অবাধ্য অনুভূতিগুলোকে। মেয়েটার মুখে দারুণ হাসি, অর্ণর বদন গম্ভীর। কায়নাত পড়শির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা অনেক সুন্দর, তার ধারে কাছেও কায়নাত যেতে পারবে না। আজ এই মেয়ে বাড়িতে চলে এসেছে। পড়শি বেহরুজ বেগমের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কায়নাতের দিকে তাকালো। কায়নাতকে কয়েক পলক দেখে হাত দিয়ে ডেকে বলল, এই মেয়ে শোনো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অর্ণ ও বেহরুজ বেগম দুজনেই পেছনে তাকালেন। কায়নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেহরুজ বেগম চটজলদি ছেলের দিকে তাকালেন। অর্ণ শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে আছে। কায়নাত কি করবে বুঝে উঠতে পারছে না। পড়শি আবার ধমক দিয়ে বলল, কানে কি কম শোনো? বললাম না আমার জন্য পানি নিয়ে আসতে। অর্ণ একটু রেগে গিয়ে বলল, জাস্ট শ্যাট আপ ইউ পড়শি, হাউ ডেয়ার ইউ টু টেলক লাইক দ্যাট। অর্ণ দাঁড়িয়ে আছে, চোয়াল শক্ত করে পড়শির দিকে তাকিয়ে আছে। পড়শি আশ্চর্য হয়ে বলল, তুমি আমার সাথে চেঁচাচ্ছ কেন অর্ণ? অর্ণ বলল, তুমি ওর সাথে এভাবে কথা বললে কেন? পড়শি বলল, সো হোয়াট, কে এই মেয়ে? অর্ণ বুকে দুহাত গুজে রেখে চোখ ছোট ছোট করে বলল, যে ঘাটের পানি খাচ্ছ সেই ঘাট আমি নিজে বানিয়েছি। আমাকে কি তোমার দুধের বাচ্চা মনে হয়? পড়শি উঠে দাঁড়ালো, দাঁত চেপে বলল, তাহলে এই মেয়েটাই সে? অর্ণ কায়নাতের দিকে তাকালো। কায়নাত ফেল করে অর্ণর দিকে তাকিয়ে তার কথা শুনছিল। অর্ণ না এই মেয়েকে ভালোবাসে, তাহলে তার সাথে এমন ভাবে কথা বলছে কেন? অর্ণর কাজকর্ম সব কায়নাতের মাথার উপর দিয়ে গেল। অর্ণ কায়নাতকে বলল, কাম হেয়ার। কায়নাত শুকনো ঢুক গিলে অর্ণর নিকট গিয়ে দাঁড়ালো। বেহরুজ বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের কাণ্ড দেখছেন। কি করতে চাইছে অর্ণ? অর্ণ কায়নাতের এক হাত আঁকড়ে ধরে পড়শির সামনে উঠিয়ে বলল, দিস ইজ মাই ওয়াইফ মিসেস অর্ণ চৌধুরী, অ্যান্ড আই নো ভেরি ওয়েল দ্যাট ইউ নো দিস। জেনে বুঝে আমার বাড়ির বউকে হ্যারাস করতে এসেছো? পড়শি দাঁত চাপলো। কায়নাতের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে প্রত্যুত্তরে বলল, তোমার চয়েস দেখে ভীষণ আফসোস হচ্ছে আমার। অর্ণ বলল, তুমি ওকে নিয়ে আরেকটা কথা বললে তুমি কাল সকাল দেখতে পারবে না, আই প্রমিস। তোমার কলিজা ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। অপমানে পড়শির আগে গিজ গিজ করতে লাগলো। এই মেয়ের জন্য অর্ণ অপমান করছে। বেহরুজ বেগম পরিস্থিতি বুঝে পড়শিকে শক্ত গলায় বলল, তুমি তোমার লিমিটে থাকো পড়শি। আমার বাড়ি এসে আমার ছেলের বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে ভেবো না আমি তোমাকে ছেড়ে দিব। পড়শি নিজের সাইড ব্যাগ তুলে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বাড়ির বাইরে যাওয়ার আগে বলে গেল, শুরুটা যেহেতু তিক্ততা দিয়েই হলো, তাহলে শেষটা ধ্বংস দিয়েই শেষ হবে। আবার দেখা হবে। পড়শি বাড়ি থেকে বেরিয়ে গেছে। অর্ণর হাতে এখনো কায়নাতের ডান হাত। বেহরুজ বেগম আর চোখে সেদিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। কায়নাত আশ্চর্য নয়নে এখনো সদর দরজার দিকে তাকিয়ে আছে। একটু আগে এখানে কি হলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কায়নাত চোখ ঘুরিয়ে ডেব ডেব করে নিজের হাতের দিকে তাকালো। অর্ণ শক্ত করে ধরে রেখেছে। সে হাত মুচড়ামুচড়ি শুরু করতে অর্ণ ছেড়ে দিল। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, উনি আপনার কে হন? অর্ণ কায়নাতের মুখোমুখি হয়ে বুঝে হাত গুজে দাঁড়ালো। মাথা নিচু করে কায়নাতের অনন পানে তাকিয়ে বলল, শি ইজ মাই পাস্ট। কায়নাত বলল, এখন? অর্ণ বলল, নাথিং। কায়নাত আজ বহু কষ্টে অর্ণর ধারালো চোখে চোখ রাখলো। রুহু কাঁপছে তার। বার কয়েক ঢুক গিলে বলল, আপনি এখনো ওনাকে ভালোবাসেন? অর্ণ ফুস করে চাপা নিঃশ্বাসটুকু ছেড়ে বলল, আশা করি আমার আগের কথায় উত্তর পেয়ে যাবেন। থেমে আবারও বলল, কেউ কিছু বললে বলদের মতো দাঁড়িয়ে থাকবেন না, দরকার হলে মেরে হাত পা ভেঙে দিবেন, তারপরটা আমি দেখে নিব। অর্ণ চলে গেল কায়নাতের দৃষ্টির আড়ালে। অর্ণর বলে যাওয়া কথা খুব ভাবাচ্ছে তাকে। আজ কায়নাতের নিজেকে নিজেই পাগল মনে হচ্ছে। তার জীবনের সাথে কি হচ্ছে সব? এত এলোমেলো হওয়ার তো কথা ছিল না, তাহলে কেন? কায়নাত দীর্ঘশ্বাস ফেলে পড়শির কথা ভাবলো। অন্যের সাথে এই মেয়েটার অতীতের সম্পর্ক ছিল এটা বুঝতে তার সময় লাগলো না। তাহলে এই লোকের কিসের পিছু টান? ঘরের বউ রেখে কিভাবে সাধু পুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে? কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ করে অর্ণর বলা প্রত্যেকটা কথা মনে পড়ে গেল। পড়শির সামনে কায়নাতকে নিজের বউয়ের পরিচয় দিয়েছে সে। আদৌ কি সে সত্যি শুনেছে নাকি ভুল? কায়নাত ফট করে উপরে তাকালো। অর্ণ নেই, চলে গেছে। কেন যেন অশান্ত মনটা ভীষণ হালকা লাগছে। ঠোঁটের কোণে মুচকে হাসি। অর্ণ নিজের ঘরে এসে মেহরাবকে কল করলো। মেহরাব কল রিসিভ করতে অর্ণ দাঁত চেপে বলল, পড়শি বিড়িতে এসেছে, আমাকে জানাসনি কেন? মেহরাব বাসার ছাদে বসেছিল এক কিনারায়। দৃষ্টি ছিল বাড়ির মেন রাস্তায়, যেখানে সুরঞ্জনা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অর্ণর এহেন প্রশ্ন শুনেছে কপাল কুচকে বলল, ও বাংলাদেশে এসেছে। অর্ণ চোখ বন্ধ করে হাত মুঠোবন্দি করলো। এই বান্দা তো আরেকটা মফিস। সে আগে গজগজ করতে করতে বলল, ওকে ওয়ার্ন করে দিস আমার বাড়ির আশেপাশে যেন না আসে। অর্ণ কল কেটে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রেখে বা হাতের আঙুল দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। গরম লাগছে ভীষণ। আচমকা নজর বাড়ির গেটের দিকে যেতেই অর্ণর কপালে ভাঁজ পড়লো। স্বার্থ আর শেহরের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কায়নাত তো এগিয়ে গেল সেদিকে। বাড়ির সামনে দারোয়ান নেই, কোথায় গেল? মনে হচ্ছে সেখানে গন্ডগোল লেগেছে। অর্ণ সিগারেট ঠোঁট থেকে সরিয়ে রাখলো, কপাল কুচকে তাকিয়ে রইল সেদিকে।
এদিকে বাড়ির সামনে 27-28 বছর বয়সী একজন নারী এসে হাঙ্গামা করছে। তার দাবি চৌধুরী বাড়ির বড় ছেলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেয়েটার মাথায় কাপড় চেপে নাক টেনে বলল, বিশ্বাস করেন আপা, এই বাড়ির বড় পোলার লোকে আমার সম্পর্ক আছে, এর লোকে আমার গভীর সম্পর্ক। কায়নাত চোখ বড় বড় করে মেয়েটাকে দেখলো। দেখে মনে হচ্ছে মেয়েটার মধ্যে গ্রামের ছোঁয়া আর কথাবার্তাও তাই মনে হয়। কায়নাতের বুক কাঁপছে মেয়েটার কথা শুনে, মুখ ফুটে কিছু বলতে পারছে না। পাশ থেকে স্বার্থ বলল, আপনারা আপা জীবনে দেখিনি আমরা, কতদিনের সম্পর্ক আপনাদের মধ্যে? নিজের ভাষায় কাউকে পেয়ে মেয়েটা সরল মনে বলল, 2 মাসের সম্পর্ক ভাইজান। হেরে আমি অনেকবার ফোন দিচ্ছি কিন্তু হে ফোন ধরে না। হে যখন বাড়িতে গেছিল তখন আমার এই বাড়ির ঠিকানা দিয়ে আইছে। হাতে রাখা কাগজের টুকরো স্বার্থর দিকে এগিয়ে দিল মেয়েটা। স্বার্থ কাগজে চোখ বুলিয়ে শেয়ারের দিকে তাকালো। সে স্বার্থকে কানে কানে বলল, বিশ্বাস কর ভাই, অন্য জীবনেও এসবে নেই। স্বার্থ গলা কেসে কায়নাতের থমথমে মুখশ্রী দেখলো। মেয়েটার মুখ শুকিয়ে এসেছে। কায়নাত মেয়েটার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সে আপনার বাড়িতেও গিয়েছিল? মেয়েটা আর চোখে স্বার্থ ও শেয়ারের দিকে তাকিয়ে মুখের উপর কাপড় চেপে বলল, শুধু কি গেছে, কইলাম না আমাকে মধ্যে গভীর সম্পর্ক আছে। বাড়ির ভেতর বেহরুজ বেগম ও সাইমা বেরিয়ে এলেন। বাড়ির সামনে অচেনা এক মেয়েকে কায়নাতের সাথে কথা বলতে দেখে এগিয়ে এলেন। এসে এসব আজে বাজে কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেল। কায়নাতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। শেষে কিনা অর্ণর চরিত্রের সমস্যা। বেহরুজ বেগম মেয়েটাকে ধমকে উঠলেন, তারপর বললেন, মুখে লাগাম টানো মেয়ে, কি বলছো ভেবে বলছো? আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছো তুমি? মেয়েটা জোর গলায় বলল, আমি গরিব হইতে পারি তাই বললা মিথ্যা কথা বলবো না আম্মাজান। বেহরুজ বেগম বলল, শাট আপ আম্মাজান কে? হ্যাঁ। মেয়েটি বলল, আপনি আপনার ছেলের ডাকেন, আমার কথা বিশ্বাস না হলে তারে জিজ্ঞাসা করেন। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে প্রায় সকলেই বাইরে চলে এসেছে। অর্ণ এখনো নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে, স্পষ্ট কথাও শোনা যাচ্ছে না। যখন দেখলো কায়নাত কাঁদছে তখন ঘরের বাইরে পা রাখলো। অন্যদিকে বাগানের শেষ প্রান্তে বাড়ির এক কোনায় চুপটি করে ঘাপটি মেরে বসে আছে বাড়ির দারোয়ান হিনান। যে মেয়েটা বাড়িতে এসে ঝামেলা করছে সে আর কেউ নয়, হিনানের গার্লফ্রেন্ড রাবেয়া। সে রাবেয়াকে মিথ্যা কথা বলে সম্পর্কে জড়িয়েছিল। বলেছিল চৌধুরী বাড়ির বড় ছেলে সে। বেচারা গুনাখরেও টের পায়নি রাবেয়া বেগম এই বাড়ি অব্দি চলে আসবে। এসব যদি বেহরুজ বেগম জানেন, না জানি হিনানের কি অবস্থা করবেন। রাবেয়া নাক টেনে টেনে কাঁদছে। অর্ণ ধীরে এগিয়ে এলো, কায়নাতের পেছন দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? সবাই অর্ণর দিকে তাকালো। কায়নাত পিছু ঘুরে দাঁড়াতে গেলে অর্ণ শক্তপুক্ত বুকের সাথে বাড়ি খেলো। অর্ণ এক হাত দিয়ে কায়নাতকে আঁকড়ে ধরে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, এখানে কি হচ্ছে মা? বেহরুজ বেগম বিরক্ত হয়ে রাবেয়াকে দেখিয়ে বলল, এই মেয়েটা বলেছে তোমার সাথে নাকি ওর গভীর সম্পর্ক আছে, কি হচ্ছে এসব? অর্ণর চোখ কপালে, কি সব কথা বলে এসব? সে রাবেয়ার দিকে হতভম্ব হয়ে তাকাতেই মেয়েটা সূক্ষ্ম ঢোক গিলে বলল, উনার লগে তো আমার কোনো সম্পর্ক নাই আম্মাজান, উনারে আমি চিনি না। এই বাড়ির বড় পোলা হিনানের লগে আমার সম্পর্ক। কায়নাত কথাটা শুনে থমকে গেল। সে এতক্ষণ অর্ণর চরিত্র চটকে ঘেটে ফেলছিল, এখন শুনছে মেয়েটা অন্য কারোর কথা বলছে। কিন্তু এই হিনানটা কে? বেহরুজ বেগম রাবেয়ার কথা শুনে অবাক হয়ে বলল, এই বাড়ির বড় ছেলে হিনান? এই মেয়ে হিনান আমার বাড়ির দারোয়ান, ও আমার ছেলে হলো কবে থেকে? কে বলেছে তোমাকে এসব? মেয়েটা ফুপিয়ে উঠলো, তারপর বলল, এই নিজেই আমারে কইছে, আমি এখন কি করবো আম্মাজান? নুসরাত মেয়েটাকে ভালো করে দেখে দীর্ঘশ্বাস ফেললো। মায়া হলো খুব। সে মিনমিন কণ্ঠে বলল, হিনান ভাইয়ের 3 বউ এবং 2 বাচ্চা, সাথে গোটা একটা সংসার আছে, এটা আপনি জানতেন না? স্বার্থ পাশ থেকে হতবাক হয়ে বলল, হালায় 3 বিয়াও কইরা লাইলো রে, আর আমরা কি করলাম? চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুম জুড়ে উপস্থিত সকলেই। রাবেয়া মেয়েটা কেঁদে কুটে নিজের বেহাল দশা বানিয়েছে। সেই তখন থেকে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। পাশেই নুসরাত বসে আছে। তার মায়া হচ্ছে মেয়েটার জন্য, কিছুটা হলেও নিজের জীবনের সাথে মিল পাচ্ছে। কায়নাত গাল ফুলিয়ে কপাল কুচকে রেখেছে। রাগ হচ্ছে তার, কিন্তু কেন সে বুঝতে পারছে না। পাশে অর্ণ এবং নিশা বসেছে আর সে মাঝখানে। স্বার্থ শের আইমানও অন্য পাশে। বেহরুজ বেগম ও বেলি বেগম হতাশার নিঃশ্বাস ফেলছেন একটু পর পর। হিনানের কোনো খবর নেই, হতছাড়া কোথায় পালিয়েছে কে জানে। বেহরুজ বেগম রাগে ফুস করে নিঃশ্বাস ফেললেন। আইমান হিনানকে খুঁজতে বাইরে গেছে। আজ হাড্ডি গুড্ডি না ভাঙলে বেয়াদবটার শিক্ষা হবে না। অর্ণ আর চোখে কায়নাতের ফোলা মুখ দেখে কপাল কুচকালো। এমনিতেই বাচ্চা একটা মেয়ে, তার মতো গাল ফুলিয়ে আরো বাচ্চা বাচ্চা সেজে বসে আছে। তার বিরক্ত লাগলো। পিচ্চি বউ নিয়ে সংসার করতে হচ্ছে ভাবতেই শরীর কাটা দেয় তার। তার মধ্যে মেয়েটা আরো বেশি বাচ্চা সেজে বসে থাকে। স্বার্থ বারে বারে নিশার দিকে তাকাচ্ছে। নিশা একবারের জন্য তার দিকে তাকায়নি। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। এতই গো এই মেয়ের, অবশ্য দুষ্টাও তার। হয়তো আলিশার সাথে দেখেছে বলে এত রাগ। সেও বা কি করতো? কত বড় সাহস, ফাইজকে মেরেছে বলে একদম পুলিশের কাছে চলে গেছে। ঠিক হয়েছে, এই মেয়েকে আরো জব্দ করা দরকার। খানিকক্ষণ পর আইমান হিনানকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। হিনান ভীতু নজরে রাবেয়ার দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল। হিনানকে দেখে রাবিয়া উচ্চস্বরে বলল, ওই তো উনি। বেহরুজ বেগম বিরক্ত হয়ে হিনানের দিকে তাকিয়ে আছেন। অর্ণ উঠে দাঁড়ালো, হিনানের সামনে গিয়ে বলল, তোমার জন্য আজ আমার চরিত্র নিয়ে কথা উঠেছে হিনান ভাই, একটু তো লজ্জা শরম করো। করে 3টা বউ বাচ্চা রেখে আবার অন্য এক নারীর সাথে সম্পর্কে কিভাবে জড়ালে? শের পাশ থেকে মাথা চুলকে বলল, শরম থাকলে কি আর 3টা বিয়ে করতো? ওর কারেন্ট বেশি, বুঝতে হবে। হিনান মাথা নিচু করে বলল, মাফ কইরা দাও ভাই। রাবেয়া হিনানের সামনে এসে বলল, আপনি আমার এমনি ঠকাইলেন? আপনি আগে কেন কন্যায় আপনার আগে বিয়া হয়েছে? আপনি আমার লোকের সম্পর্ক করছেন, কলঙ্কিত করছেন, এখন আমারে বিয়া করবো কেডা? বলে
মেয়েটা ডুকরে উঠলো। বেহরুজ বেগম শুকনো ঠোঁট ভেজালেন, হিনানের অলরেডি 3টা বউ, এখন যদি এই মেয়ের সাথে আবার বিয়ে দেওয়া হয় তাহলে চুল ছিঁড়াছিঁড়ি শুরু হবে। আবার রাবেয়ার সাথে বিয়ে না দিলেও সমস্যা। মেয়েরা যা বলছে তাতে মনে হচ্ছে এদের সম্পর্ক গভীরে চলে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে চোখ শক্ত করে হিনানের দিকে তাকালেন, তারপর বললেন, যা করেছো খুবই খারাপ করেছো হিনান, এখন কি করতে চাইছো? হিনান মাথা নিচু করে বলল, কি করবো? বেহরুজ বেগম বললেন, ওকে বিয়ে করবে? সাইমা এতক্ষণ চুপ থাকলেও ওনার কোনায় কুচকে বললেন, খালাম্মা একটা সত্যি কথা কই, এই হিনান আমারও ওর জালে ফাঁসাতে চাইছিল জানেন। খালি কইতো সাইমা তোরে আমার অনেক ভালো লাগে, প্রেম করবি আমার লগে। সাইমার কথা শুনে সবাই হতবাক, ঘরে 3টা বউ রেখে আবার বাইরেও প্রেম, তাও আবার একই বাড়ির মেয়ের সাথে। বেহরুজ বেগম রাগে চোখ বন্ধ করে ফেললেন। কায়নাত চোখ বড় বড় করে হিনানের দিকে তাকিয়ে মুখ ফুসকে বলে ফেললেন, আমি তো জীবনে একটা প্রেমও করিনি, আর আপনি একসাথে 5টা। বলে মুখের উপর হাত রাখলো। ইস, কোথায় কি বলে ফেললো। নিশা ফিক করে হেসে দিল। অন্য বাঁকা চোখে কায়নাতের মুখশ্রী দেখলো। হিনান গলা কেসে মিনমিন করে বলল, ম্যাডাম আপনি যদি বলেন তাইলে সাইমা আর রাবেয়া দুইজনেরই আমি বিয়ে করতে রাজি। বেহরুজ বেগম বললেন, হতচ্ছাড়া, থাপ্পড় খেয়েছো কখনো? একে তো একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছো, এখন সাইমাকেও তোমার চাই? সাইমাকে আমি ছোট থেকে বড় করেছি নিজের মেয়ের মতো, আর তুমি ওর দিকে নজর দিয়েছো। হিনানের মুখটা চুপসে গেল। অর্ণ বিরক্ত হলো ভীষণ, শুধু শুধু কথা বাড়াচ্ছে সবাই। সে প্রস্থান করলো। ঘন্টাখানেক বাদে কাজে এনে বাড়িতে এই দুজনের বিয়ে দেওয়া হলো এবং কল করে তার 3 বউকে জানানো হলো নিশ্চিত আজ বেচারার বাসরের জায়গায় কবর খোঁড়া হবে। পরের দিন কায়নাত ও নিশা কলেজে গেল। 3 দিন পর অর্ণ এবং মাসফিক চৌধুরী দেশের বাইরে যাবেন। কাজ কবে শেষ হবে ঠিক জানেন না তারা। অর্ণ অফিস রুমে বসে বসে কাজ করছিল, মূলত কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করছিল। এখন দুপুর গড়িয়েছে, খাওয়া হয়নি এখনো। মাসফিক চৌধুরী কোথায় গেছেন অর্ণ জানে না। অর্ণ কাজের ফাঁকে একবার ফোন হাতে নিল, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, পড়শির মেসেজ। একটা পিকচারে বিজয়ের বিধ্বস্ত দেহ দেখা যাচ্ছে, বিছানায় গুটিয়ে শুয়ে আছে সে। নিচে লেখা, আমার ভাইকে তুমি কুকুরের মতো মেরেছো, ভেবো না তোমাকে ছেড়ে দিব, সময় হোক এর শেষ দেখে ছাড়বো আমি। অর্ণর ঠোঁটের কোনায় হালকা হাসি ঝুলানো। তাকে দেখে মনে হচ্ছে বিজয়কে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। সে হাতের সাহায্য মাথার চুল পেছনে ঠেলে দিয়ে জবাবে বলল, দ্য ডগস টেল ইজ নেভার স্ট্রেট। অর্ণ নাম্বারটা ব্লক করে দিল। বিরক্ত লাগছে। মাসফিক চৌধুরী পার্টনার বানানোর জন্য আর মানুষ পেল না, সেই পড়শির বাবাকেই বানাতে হলো। যেমন বাপ হয়েছে তেমন ছেলে মেয়েগুলো অমানুষের জাত। অর্ণ কাজে মনোযোগী হলো। আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সন্ধ্যায়। কায়নাত ও নিশা সবেমাত্র কলেজ থেকে বের হলো। বাইরে রোদের প্রখরতা কমে এসেছে। মেঘলা আকাশ, আজ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, তবুও বলা যায় না। কলেজ থেকে একটু দূরে বাইক নিয়ে বসে আছে স্বার্থ। সে নিশাদের গাড়িতে উঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজ নিশার সাথে কথা বলা দরকার। মেয়েটা বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছে, না জানি কবে হাত ফুসকে বের হয়ে যায়। কত শখের নারী তার। নিশা ও কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো বাড়ির গাড়ি নেই। নিশা ফোন বের করে দেখলো ফোনে চার্জ নেই। বিরক্ত হয়ে বলল, গাড়ি কেন আসেনি এখনো? কায়নাত আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখলো। বা সাইডে রাস্তার কোনায় বাইকে স্বার্থর দিকে চোখ যেতেই স্বার্থ হাত উঠিয়ে হাই দেখালো। কায়নাত বলল, আপু ওই যে ওটা স্বার্থ ভাইয়ে না? নিশা ফট করে তাকালো কায়নাতের ইশারা দেখে। স্বার্থই তো বাইক নিয়ে এগিয়ে আসছে সেদিকেই। নিশা কায়নাতের হাত আঁকড়ে ধরে উল্টো পথে হাঁটা ধরলো। তারপর বলল, ওনার সাথে কোনো কথা বলবে না কায়নাত? কায়নাত বলল, কিন্তু আপু তোমার ওনার সাথে কথা বলা উচিত। নিশা বলল, কোনো দরকার নেই, এমন খারাপ চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো কাজ নেই। কায়নাত শুকনো ঢুক গিলল। এতক্ষণে স্বার্থ ওদের সামনে চলে এসেছে। একদম ওদের সামনে এসে ব্রেক কষেছে। নিশা চোখ খিচে বন্ধ করে দাঁত চাপলো। কায়নাত স্বার্থকে সালাম দিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? স্বার্থ বাইক থেকে নেমে বলল, ভালো আর কি করে থাকবো বলো, নেশার প্রখরতাই কমছে না। নিশা বলল, রাস্তা ছাড়ো। স্বার্থ একটা রিক্সা ডাকলো। আরেকটা হাত দিয়ে নিশার হাত ধরে কায়নাতকে বলল, উঠো কায়নাত। নিশা কটমট করে বলল, ও কোথায় যাবে? স্বার্থ নরম কণ্ঠে আবারও বলল, কায়নাত উঠো রিক্সায়। কায়নাত চুপচাপ রিক্সায় গিয়ে উঠলো। স্বার্থ রিক্সাওয়ালাকে ঠিকানা বলে দিয়ে কায়নাতকে বলল, গিয়ে সেবা যত্ন করো একটু কেমন। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই দেখে নেবেন আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।